কি গো, অনেকক্ষণ ধরেই তো শাড়ি বুনে যাচ্ছ, এবার বরং তুমি একটু বিশ্রামই করে নাও। তোমাকে কি একটু চা করে এনে দেবো? না না, তার কোনো দরকার নেই। আমি একবারে সব কাজ শেষ করে তারপরে খাবো। 7 দিন ধরে তো তুমি একটা শাড়ি বানিয়েই যাচ্ছ। এইভাবে কাজ করতে থাকলে তুমি মাসে কটা শাড়ি বানাবে সেটা কি তুমি একবারও ভেবে দেখেছো? এত কষ্ট করার পরেও তো একটু সুখের মুখ দেখতে পাবো না এইভাবে কাজ করলে। শাড়ির নকশার ওপর ভক্তি করেই কাজের সময়টা বেড়ে যায় গো, আর তাতে করে খরচের বাহারটাও বেড়ে যায় বউ। কি আর করব বলো, আমি তার অন্য কোনো কাজ শিখিনি। বাবা যখন এই কাজটা শুরু করলেন তখন আমাদের জন্ম হয়নি। বাবা যতটুকু পেরেছিলেন আমাদের পড়াশোনা করিয়েছিলেন। পারিবারিক এই ঐতিহ্য, এর সাথে আমি জড়িয়ে পড়েছি। শুরু করেছিলাম শাড়িতে নকশা তোলার কাজ দিয়ে। হ্যাঁ, সেটা তো জানি। এই কাজটা একটু পরিশ্রম হলেও তুমি তো আবার এই কাজটা করতে খুব ভালোবাসো। এখন তো তাও ভালো, খুব বেশি প্রয়োজন পড়লে বানানো সুতো আমরা কিনে নিয়ে এসে কাজ সারতে পারি। আমাদের বাবাদের সময় তো দেখতাম তারা নিজেরাই সুতো বানাতো। তারপর তাদের সময় সুতোর মিলও ছিল না, তাই প্রয়োজন বোধে কিনতেও পারতো না। তখন একটা শাড়ি বানাতে কি পরিমাণ যে সময় যেত আর পরিশ্রম হতো, কি আর বলবো। তুমি দেখো মার সুতোর কাজ ঠিকমতো হয়েছে কিনা। মা তো এখন আর ঠিকঠাক চোখেও দেখতে পান না। আচ্ছা, দেখছি আমি। উঠানে বড় গামলায় আমি লাল রং গুলে রেখে এসেছি। মার যদি তুলো থেকে সাদা সুতো বোনা হয়ে থাকে তাহলে তুমি ওই সুতো নিয়ে এখনকার চাহিদা মাফিক লাল রঙের মধ্যে সুতোগুলোকে রাঙিয়ে নাও। তারপর রোদের তাপে সেই সুতো শুকিয়ে দাও। বেলা পড়ে গেলে তো রোদের তাপও কমে যাবে। আগে তো দেখি মায়ের কাজ কতটা হলো। কি খবর মা? তোমাকে তো দেখে মনে হচ্ছে চাঁদের বুড়ি চরকা কাটছে। তা বলি কি, আমাদের চরকা কাটা বুড়ি তুলো থেকে সুতো বোনা কি হয়েছে? না গো বৌমা, এত তাড়াতাড়ি কি হয় নাকি? তাছাড়া এখন তো অনেক বয়স হয়ে গেছে। এখন তো আবার সব কাজ তো চটজলদি করতেও পারি না। সব কাজ করতেই তো আমার প্রচুর সময় লাগে। অল্প কিছু করেছি, দেখো যদি তুমি এটা নিতে পারো তাহলে নিয়ে নাও। আচ্ছা মা, তাই নিচ্ছি। বলছি কি, 2 দিন আগেই তো খুব বৃষ্টি হয়েছে, গাছ কিন্তু খুব পিছল হয়ে আছে। থুম করে আবার পড়ে যেও না, সাবধানে, কেমন? আরে বউ, সাবধানে থাকবো কি? আমি কি আর নতুন উঠছি নাকি আজকে? ও আমার অভ্যাস হয়ে গেছে। এই তো সুপুরিগুলো নিচে পড়ছে, তুমি তাড়াতাড়ি তুলে ফেলো। আর বাদ বাকি সুপুরির ছড়া আমি সাথে নিয়ে নিচে নামবো। শোনো, সুপুরিগুলো একদম বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে। তুমি মোটেও দেরি করো না তো, বিকালে বরং হাটে চলে যাও বিক্রি করতে। আমি বরং দেখি কয়েকটা বাড়িতে গিয়ে শাড়িগুলোকে একটু দেখিয়ে নিয়ে আসি। তারা তো আমাকে বলেছিল যে কয়েকটা শাড়ি তোর বানানো হলে আমি যেন ওদেরকে দেখিয়ে নিয়ে আসি। ঠিক আছে, আজ তাহলে তাই করো। আমি এখন বরং সরাসরি হাটে চলে যাই। আচ্ছা, তুমি তাই করো। এদিকে বরং আমিও বেরিয়ে পড়ি শাড়ি নিয়ে। দেখেছো শ্যামা বৌদি, তোমার জন্য আমি কত সুন্দর সুন্দর তাঁতের কাপড় নিয়ে এসেছি। তুমি না আমাকে বলেছিলে কয়েকটা কাপড় বানানো হয়ে গেলে সবার আগে যেন আমি তোমাকেই দেখাই। এই নাও, নিয়ে এসেছি তোমার জন্য। এবার বলো তো তোমার কোন কোন কাপড়গুলো চাই? সব রঙের শাড়ি এনেছি কিন্তু। তা তো তুমি এনেছো, কিন্তু তোমাকে তো বলেছিলাম অনেক দিন আগেই আনতে। তা এতদিন তুমি আমাদের বাড়িতে আসোনি কেন শাড়িগুলোকে নিয়ে? জানো তো বৌদি, একটা শাড়ি বানাতে না 7 দিন লেগে যায়, সুতো থেকে শুরু করে শাড়ি বোনা পর্যন্ত। আর এই পুরো কাজ আমরা তো নিজেরাই করি গো, এই জন্যই তো দেরি হয়ে গেল। এখন তুমি বলো তো কোনটা নিতে চাও? আজ তো বিকেল বেলাতেই বের হয়েছি, এখন তো শীতকাল চলে এসেছে।
তাড়াতাড়ি বাড়ি না ফিরতে পারলে একটু পরে তো দেখবো আবার সন্ধেও নেমে গেছে। আরে তুমি এসেছো এতদিন পরে, তার ওপর এখনই আবার তুমি যাই যাই বলছো। আমি তো টাকা দিয়েই শাড়িগুলো নেবো, তুমি তো আর আমাকে বিনা পয়সায় শাড়িগুলো দিয়ে যাবে না, তাই না? যেহেতু টাকা দিয়ে কিনবো, অবশ্যই আমাকে দেখে শুনে বুঝেই নিতে হবে। তাছাড়া তুমি বিকালে এসেছো, সেটা তো আমার কোনো দোষ নেই। না বৌদি, আমি তো কোনো দোষের কথা বলছি না। তুমি মনে হয় আমার কথা শুনে রাগ করেছো। আচ্ছা নাও, আমি বরং এখন চুপ করলাম। এবার দেখো তো তুমি কোনটা নেবে। এই নীল রঙের শাড়িটা খুব সুন্দর হয়েছে। বাহ, নীল রঙের শাড়িটার উপর কি সুন্দর হলুদ সুতো দিয়ে কাজ করেছো, একদম ফাটাফাটি লাগছে। তা এই শাড়িটা বুঝি কত টাকায় বিক্রি করবে? বৌদি, একটা শাড়ি নেবে নাকি? অনেকগুলো তো শাড়ি নিয়ে এলাম বৌদি, আরো কয়েকটা দেখো না গো। আরো কয়েকটা শাড়ি নিলে আমি বরং তোমাকে একটু ভালো দামেই দিতে পারবো। একটা কাপড় নিলে তো আমাদের তো আর চলবেই না বৌদি, সবই তো তুমি জানো। শোনো গরিবালা, তোমার শাড়ির তো জুড়ি নেই আমাদের গায়ে। তবে কি বলো তো, একবারে তার সবগুলো শাড়ি নিতে পারবো না। নিলে খুব বেশি হলে দুটো শাড়ি নিতে পারি। আমরা তো আর এত পয়সাওয়ালা লোক নই। ঠিক আছে বৌদি, তাহলে বলো এই নীল শাড়িটা দিই, তার সাথে এই বেগনি রঙের শাড়িটাও রাখো। এইটা পরে তোমাকে দারুণ লাগবে দেখতে বৌদি। ঠিক আছে, তোমার কথাই রাখলাম। টাকাটা কি তোমাকে এখনই দিতে হবে? না, মানে বলছিলাম, তোমার দাদা কি না একটু বাইরে আছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। তুমি কি ততক্ষণ একটু অপেক্ষা করতে পারবে? আসলে আমার হাতে তোমার দাদা তো হিসেবের বাইরে কোনো বাড়তি টাকা দেয়ই না। আচ্ছা বৌদি, আমি বরং অপেক্ষা করছি। কি আর করব বলো, প্রতিদিন তো একজনের বাড়িতে গেলে আর হবে না, একদিন এক একজনের বাড়িতে যেতে হবে। এতদিন তো কারুর বাড়িতেই যেতে পারিনি। বাড়িতে বসে বসে 3 জন মিলেই শাড়ি বানিয়েছি। সামনের কয়েকটা দিন সবার বাড়ি বাড়ি গিয়ে সব কাপড়গুলোই বিক্রি করব। তারপরে আবার শাড়ি বানাতে বসবো। তুমি বরং একটু বসো, আমি বরং তোমার জন্য দুটো বাতাসা আর একটুখানি জল নিয়ে আসি। কি বউ, আজকে কতগুলো শাড়ি বিক্রি করলে? আজকে তো বিকেলেই বের হয়েছিলাম, তাই বেশি জনের বাড়িতে আর যেতে পারলাম না গো। আর ওইদিকে তো শ্যামা বৌদি শুধুমাত্র 2টো কাপড়ই কিনেছে, আজ আর শাড়ি তেমন বিক্রিও হলো না। আবার এইদিকে সন্ধে হলে তো আবার কুয়াশা পড়াও শুরু হয়ে যাবে, তাই তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। তা তুমি ঠিক কাজই করেছো বউ। এখন তো শীতকাল চলে এসেছে, সন্ধে হলে ঠান্ডা বাতাস বইতে শুরু করে, আর তার সাথে কুয়াশাও তো আসছে। শোনো বাবা, বৌমা, আর বা কতদিন মানুষের বাড়িতে গিয়ে এরকম করে শাড়ি বিক্রি করবে? আমি বলি কি, তুই বরং বাজারের মধ্যে একটা ছোটোখাটো দোকান দিয়ে দে। বাজারে তো নানান দিক থেকে নানা রকমের লোকজন আসে, সেখানে দেখবি কেনা বেচা বেশ ভালোই হবে। এদিকে আমাদের গ্রামে তো আবার বেশি মানুষজনও নেই, খুবই অল্প মানুষ। তাছাড়া সবার অবস্থাও তো তেমন ভালো না। এইভাবে গ্রামে গ্রামে বৌমা যদি বাড়ি বাড়ি গিয়ে কাপড় বিক্রি করে, তাহলে তো তেমন কোনো লাভও হবে না। আর এতটা বছর ধরে তো কোনো লাভের মুখই দেখতে পেলাম না। হ্যাঁ মা, কথাটা তুমি একদম ঠিক বলেছ। আমাদের বানানো তাঁতের শাড়ি গাঁয়ের সব লোকের ভীষণ পছন্দ, তবে তাদের আর্থিক অবস্থা তেমন একটা সচ্ছল নয় বলে কিনতে পারে না। আর গরিবালাকে তো গাঁয়ের সকল মহিলারা অনেক পছন্দও করে, ভালোবাসে, তাই হয়তো তার কথাতেই 2-1টা শাড়ি কিনে নেয়। কিন্তু এভাবে করলে তো আমাদের সংসার চলবে না গো। আমার বরং পুরনো একটা গয়না আছে, ওটা বরং আমি তোকে দিয়েই দেবো। বিক্রি করে তুই যা টাকা পয়সা পাবি তা দিয়েই বরং একটা দোকান দিয়ে দে। আশা করছি দোকানটা মনে হয় ভালোই চলবে বাজারে, বুঝলি? হ্যাঁ গো, আমারও মনে হচ্ছে মা একদম ঠিক কথাই বলেছে। এইভাবে শাড়িগুলো বয়ে বয়ে নিয়ে গিয়ে আমারও যেতে না ভারী কষ্ট হয়। তারপর যদি এবার লাভ হতো তাও নয় মানা যেত।
লাভ তো কিছুই হয় না, শুধু শুধু ভোগান্তি পাচ্ছে দিন দিন। আচ্ছা দেখি, সবাই যেহেতু তোমরা বলছো তাহলে মনে হচ্ছে ভালোই হবে। আমি কালকেই দোকান দেওয়ার ব্যাপারে বাজারে কথা বলে আসব। কি কি ধরনের শাড়ির নকশা আছে আপনাদের কাছে? আমাদেরকে একটু দেখাও না, তারপরে আমাদের জন্য কয়েকটা শাড়ি বানিয়ে দিও। বুঝতেই তো পারছো, সামনে আমার মেয়ের গায়ে হলুদ, তারপরে আবার বিয়ে। গায়ে হলুদের সব আত্মীয় স্বজনদের জন্য আমরা তাঁতের শাড়িই নেব। বিয়ের বেনারসি বাদে বাকি সব কাজে আমরা তাঁতের শাড়িই ব্যবহার করব। এখন আমাদের নকশাগুলো দেখাও তো দেখি। আচ্ছা, এই দেখুন, কাজের মধ্যে আমাদের সব ধরনের নকশা করা আছে। আপনি যেটা পছন্দ করে দেবেন আমরা সেটাই আপনার জন্য করে দিতে পারবো। নকশাগুলো রং পেন্সিল দিয়ে হাতে করেছেন তাই না? আহারে কি সুন্দর হয়েছে। আপনাদের অনেক সময়ও তো ব্যয় হয়েছে না এই কাজে? কত নিখুঁত, কত ধরনের কারুকাজ, দেখে মন জুড়িয়ে যাচ্ছে। এক সময় মানুষ তাঁতের শাড়ি খুব পছন্দ করত, কিন্তু এখন তো নানা রকমের শাড়ি বের হয়েছে, তাঁতের শাড়ি মানুষ পরেই না। তারপরেও তাঁতের শাড়ি কেনা বেচা হচ্ছে, আর আমরা যতদিন বেঁচে আছি আমাদের পরিবারের এই ঐতিহ্যটাকে আমরা ধরে রাখব। হয়তো সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবো না, তবে অনেক সুখ নিয়ে বেঁচে থাকতে পারবো। এটাই বা কম কিসের? তা তুমি ঠিকই বলেছ। এই হলুদ রঙের 50টা শাড়ি আমাদের জন্য বানিয়ে রেখো। আগামী মাসের প্রথম সপ্তাহে এসে আমরা শাড়িগুলো নিয়ে যাব। তা তোমাকে কি অগ্রিম টাকা দিয়ে যেতে হবে নাকি? পুরো শাড়ির টাকা অগ্রিম দিতে হবে না, কিছুটা টাকা অগ্রিম দিলেই হবে। তা তোমার 50টা শাড়ির দাম কত টাকা আসবে? 50টা শাড়ির দাম আসবে 15,000 টাকা। আপনি আপাতত আমাকে 5,000 টাকা দিলেই আমি কাজ শুরু করে দেব। আচ্ছা ঠিক আছে, তাই দেব। তা তোমরা বুঝি শুধু শাড়ি বানাও, গামছার লুঙ্গি বানাও না? আমরা আপাতত শাড়িটাই ঠিকঠাক মতো বানাতে চাই। লুঙ্গি অথবা গামছা বানাবো কি না সেটা ভবিষ্যতে ভেবে দেখব। আসলে আমাদের পুঁজি কম, লোকবলও কম, তাই এত কাজ সামলে উঠতে পারি না। এখন তো বাজারে একটা শাড়ির দোকান দিয়েছি, উপরওয়ালা যদি লাভের মুখ দেখায়, টাকা পয়সা যদি সঞ্চয় করতে পারি, তাহলে হয়তো কোনো না কোনো সময় শাড়ির দোকানের পাশাপাশি গামছা ও লুঙ্গির দোকানটাও দেব। আশীর্বাদ করবেন। হ্যাঁ, তা তো করবই। তোমাদের শাড়ির প্রশংসা সবাই করে, সেটা শুনেই তো আসলাম। তবে তোমাদের অবস্থা খুব নাজুক, তোমাদের আরও পরিকল্পনা করে আগানো উচিত ছিল। বাজারের এই দোকানটা যদি আরও অনেক দিন আগে দিয়ে দিতে, তাহলে এতদিনে তোমরা খুব উন্নতি করতে পারতে গো। সত্যি বলতে আমাদের এত তাড়াহুড়ো করার দরকার নেই। যা করব সেটা বুঝে শুনে আস্তে ধীরেই করব। তাড়াহুড়ো করে কোনো বিপদে পড়তে চাই না। তাছাড়া আমাদের পরিবারে আমার মা এবং আমার স্ত্রী আছে, পুরুষ মানুষ বলতে আমি একাই। তাই যে কোনো ঝুঁকি ঝামেলা হলে আমাকেই একা সামাল দিতে হয়। এই কারণে আমাকে খুব বুঝে শুনে পা ফেলতে হয়। আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি, আমি আর কথা বাড়াবো না। এখন আমরা উঠি তাহলে। তুমি ভালো থেকো, আর সময় মতো আমার শাড়িগুলো বানিয়ে রেখো, কোনো ভুল যেন না হয়। আমার মেয়ের বিয়ে ওই শাড়িগুলোই যদি খুব ভালো বানাতে পারো, তারপরে দেখবে লোকে দেখে আরও অনেক বেশি শাড়ি তোমার কাছ থেকে বানাতে দেবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সবগুলো শাড়ি যেন ভালো হয়। শোনো, আমার মেয়ের বিয়েতে কিন্তু তুমি আর তোমার স্ত্রী আর তোমার মা সবাই কিন্তু আসবে, কেমন? আমি অগ্রিম নিমন্ত্রণ দিয়ে গেলাম, পরে এসে বিয়ের কার্ড দিয়ে যাব। নিমন্ত্রণ দেওয়ার জন্য ধন্যবাদ। বুঝতেই তো পারেন আমাদের একদিন কাজ না করলে হয় না। তবে আমরা চেষ্টা করব আপনার মেয়ের বিয়েতে উপস্থিত হওয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন উঠি। বুঝলে মা, তোমার আর তোমার বৌমার কথাটা শুনে আমি খুব উপকার পেয়েছি গো। বাজারে এই দোকানটা দেওয়ার কারণেই আমরা এতদিনে সফলতার মুখ দেখতে পেয়েছি।
এখন তোমরা একটু বিশ্রাম করার সুযোগ পাবে। বাড়িতেও লোক রেখে দোকানেও লোক রেখেছি। সবই ওপরবেলার কৃপারে বাবা। সৎপাতে থাকলে, কাজের প্রতি ভালোবাসা থাকলে সৃষ্টিকর্তা নিজে এসেই সাহায্য করেন। এই যে মা, যে শাড়িগুলো বানাচ্ছি তারা কিন্তু তোমাকে, আমাকে আর তোমার বৌমাকে নিমন্ত্রণ করেছে তাদের মেয়ের বিয়েতে যেতে হবে বলে। তা যাবে তো মা? না রে বাবা, ওই সব জায়গায় এখন আমি আর যাই না। তুই তো জানিস, তুই বরং বৌমাকে নিয়ে ঘুরে আয়। এতটা বছর ধরে তো তুই শুধু কাজ আর কাজই করে গেলি। এখন শুধু একটু বিশ্রাম করবি আর মাঝে মধ্যে বৌমাকে নিয়ে একটু এদিক সেদিক ঘুরে আসবি তো। কি যে বলো মা, তোমার কথা শুনে না হেসে আর পারলাম না। আমাদের অবস্থা একটু উন্নতি হয়েছে দেখে সব কাজকর্ম যদি বাদ দিয়ে দিই, আমি আর তোমার বৌমা শুধু আরাম আয়েশ করে ঘুরে বেড়াই, তারপর এসে দেখবো ব্যবসার 12টা বেজে গেছে। না গো, এই ব্যবসার 12টা আমি বাঁচতে দেবো না। না খাওয়া দাওয়া করে আমরা এই পর্যন্ত অনেক কষ্ট করে এসেছি, কিন্তু সবাই আমাদের কিন্তু সাফল্যটাই দেখবে। তার পেছনে কতটা কষ্ট আর ত্যাগ স্বীকার আছে শুধুমাত্র আমরাই জানি। তাই যত কিছুই করি না কেন, সবার আগে আমরা আমাদের এই কাজটাকেই প্রাধান্য দেবো। যা বলেছ বউ। এই সুবল, তোর সুতো কাটা হয়ে গেলে উঠানে ওই বড় গামলার মধ্যে হলুদ রং আমি গুলে রেখেছি, ওখানে সুতোগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর রোদে শুকোতে দিস, কেমন? আরে হ্যাঁ গো, আমাকে আর বলে দিতে হবে না। এখন তো আমি নিজেই তাঁতের শাড়ির বড় কারিগর হয়ে গেছি। তুমি শুধু আমাকে আদেশ করো, তোমার হাতের সামনে আমি সব কিছুই একদম নিমেষে হাজির করে ফেলবো। তাহলেই হয়েছে রে।